এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি রিলেটেড একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটে আমাদের কিছু অঙ্ক রেখেছি, সেই অঙ্কগুলো আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে দেখো কি কি অঙ্ক রয়েছে আজকের ক্লাসে। প্রথম অঙ্ক, এটা পরিমিতির থেকে দেওয়া রয়েছে। বলা হয়েছে 18 সেন্টিমিটার 36 সেন্টিমিটার 72 সেন্টিমিটার আয়তনের একটি কঠিন ধাতব আয়তঘনককে গড়ানো হলো এবং সমান আয়তনে 8টি ঘনককে পুনর্গঠিত করা হলো। আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে 8টি ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত কত? তাহলে কি বলা হয়েছে, প্রথমে একটা আয়তঘনকার ফিগার ছিল, সেই আয়তঘনকার ফিগারটিকে গলিয়ে তৈরি করা হয়েছে 8টা ঘনক। ঘনক মানে লুরুর ছক্কা আকৃতির ফিগার। এখন এই যে ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন দেওয়ার উদ্দেশ্যটা, তার মানে এই যে আয়তঘনকার ক্ষেত্রটার আয়তন আর যে 8টি ভেঙে 8টি ঘনক তৈরি করা হয়েছে তার আয়তনের সমান। এইটা সমান করে আমরা এখান থেকে ছোট যে ঘনকগুলি তৈরি হলো সেই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের মান আমরা এখান থেকে বের করতে পারবো। এই বাহুর দৈর্ঘ্যের মানই দরকার আমাদের ঘনকের, আর সেই ঘনকে যদি বাহুর দৈর্ঘ্যের মান আমরা জানি তাহলে আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা বের করতে পারবো। মোদ্দা কথায় ফার্স্ট কন্ডিশন দেওয়ার উদ্দেশ্য হলো ঘনকে ছোট ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্যটা বের করে নেওয়া। তাহলে আমাদের কিসের রিলেশন দেওয়া রয়েছে? আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আয়তঘনের আয়তন বের করার ফর্মুলা হলো এ বি সি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব দেওয়াই রয়েছে। 18 হলো দৈর্ঘ্য, 36 প্রস্থ নেবে, আর 72 হলো হাইট, ইকুয়াল টু, তাহলে কি কয়টা গোলক তৈরি করা হয়েছে? 8টি ঘনক। তাহলে 8টা ঘনকের আয়তনের সমান হলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি এ ধরলাম, তাহলে একটা ঘনকের আয়তন এ কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা বাহুর কিউব, তাহলে একটার আয়তন যদি এ কিউব হয় 8টা ঘনকের আয়তন হবে 8a কিউব। এই হলো ফার্স্ট কেস। এখান থেকে আমরা এর মানটা বের করব। যদি আমরা কাটাকাটি করি 8 9 72, এটাকে আমরা একটু সিম্পলিফিকেশন যদি করতে পারি, তাহলে 18 কে যদি আমরা লিখি 9 × 2, 36 কে যদি আমরা লিখতে পারি 4 × 9, আর এখানে একটা 9 পড়ে রয়েছে, ইকুয়াল টু a কিউব। 9 দেখো এখানে একটা দুটো তিনটা, তাহলে 9, আর এখানে কত? 4 দোকানে 8, 8 কে লিখতে পারি কি 9 তিনটা, তাই 9 এর কিউব। 8 হলো রয়েছে, 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, ইকুয়াল টু a কিউব। এখান থেকেই আমি এর মান বের করতে পারি। a ইকুয়াল টু তাহলে কত হবে? 9টা কিউব আর 9 দোকানে 18, তার কি, তার মানে কিউব কিউব ক্যান্সেল আউট, তাহলে এর মান 18। তাহলে এখান থেকে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্যের মান বের করে ফেললাম। এখন প্রশ্নে বলেছে আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2 × ab প্লাস বিসি প্লাস সিএ, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ গুণন উচ্চতা, উচ্চতা গুণন দৈর্ঘ্য। এই এটা হলো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখন এই ক্ষেত্রফল আমাকে বের করতে হবে আয়তঘনকের, তাহলে 2 থাকবেই এ বি, এ আমাদের 18 আর বি আমাদের 36 আর সি মানে হাইট আমাদের 72। তাহলে এ বি, তাহলে 18 × 36, 18 × 36, বিসি তাহলে 36 × 72, সি এ তাহলে 18 × 72। না বুঝতে বলো, তাহলে বোঝা গেল 2 × ab bc ca ইকুয়াল টু, বলছে 8টি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। 8টি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনকের তল সংখ্যা 6টি, তাহলে পার্শ্ব মানে কি? তাহলে উপরের নিচে একটা বাদ যাবে, তল সংখ্যা কত হবে? 4টি। তাহলে একটা ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল হলো a স্কয়ার, বড় ক্ষেত্রের মতো, তাহলে 6টা তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, কিন্তু আমাদের দরকার 4টা তল, 4টা তলের ক্ষেত্রফল 4 স্কয়ার। তাহলে পার্শ্বতলের ঘনকের ফর্মুলা হলো 4a স্কয়ার। এই ফর্মুলা কিন্তু ইউজ করি। সমতল বললে আমরা 6 স্কয়ার ইউজ করতাম, ইন্টু 4 ইন্টু a স্কয়ার, মানে 18 গুণন 18। এই হলো লজিক। এখন এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে কিসের মান বের করতে? অনুপাতের মান, সমান করতে বলেনি, অনুপাতের মান। তাহলে এত ইসটু এত। আশা করি বোঝা গেল। এটা একটু মুছে ভালো সুন্দর করে লিখে নিই। তাহলে মাঝখানে ইস্টু দিয়ে দিলাম, তার মানে এই ঘনকের এটা এই দুটোর অনুপাত আমাকে বের। প্রথমে কাকে লিখতে বলেছিল? আয়তঘনক, আয়তঘনকের ক্ষেত্রফল আর ঘনকের ক্ষেত্রফলের অনুপাত। এখান থেকে দেখো 18 রয়েছে, 18 দিয়ে আমরা কাটাকাটি করব। এই 18 দোকানে 36, এই 18 ক্যান্সেল আউট। আবার দেখো এই 18 দিয়ে আবার কাটাকাটি যাচ্ছে, 18 4 18 72, 4 18 72,
18 দোকানে 34। তাহলে এই 2 কাটাকাটি যাচ্ছে, 2 দোকানে 4। এখন দেখি কি কি পড়ে রইল আমাদের। এখান থেকে আমি পেলাম একটা 2 প্লাস 4 দোকানে 8 প্লাস 4, আর এখান থেকে আমি পেলাম 8 দোকানে 16। তাহলে 8 2 10 আর 4 14 ইস্টু 16, কাটাকাটি করলে 7:8। এটাই আমাদের অ্যান্সার। আমাকে বের করতে বলছে আয়তঘনের ক্ষেত্রফল আর ঘনকের ক্ষেত্রফলের অনুপাত কত। এই হলো অঙ্ক আমাদের। 7:8, অপশন ডি হবে সঠিক উত্তর। এটা 16 কিন্তু। নেক্সট অঙ্ক বলছে একটি চোঙের উচ্চতা তার তলের ব্যাসার্ধের সমান, একটি ফাঁপা গোলকের বাহ্যিক ব্যাসার্ধ চোঙের তলের ব্যাসার্ধের সমান, তাহলে অভ্যন্তরীণ ব্যাসার্ধ ও অর্ধেক হয়, তাহলে ফাঁপা গোলকের আয়তনের সাথে চোঙের আয়তনের অনুপাত। তাহলে চোঙের আয়তন আমাকে বের করতে হবে। তাহলে চোঙের আয়তন বের করার ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। এখানে বলেছে সিলিন্ডারের ভলিউম আমাকে বের করতে হবে, আর চোঙের আর ইকুয়াল টু এইচ। প্রশ্নের মধ্যেই বলা আছে চোঙের উচ্চতাও যা আর ব্যাসার্ধও তা। তাহলে এইচ এর জায়গায় আমরা আর বসাতে পারি। তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কয়ার, আর এইচ এর জায়গায় বসবে হলো আর। তাহলে পাই আর কিউব, পাই আর কিউব হলো চোঙের আয়তন। এবার আমাকে বলতে ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব। r1 কিউব মানে হলো বহি ব্যাসার্ধ, r2 মানে অন্ত ব্যাসার্ধ। এই হলো ফর্মুলা। তাহলে গোলকের ক্ষেত্রে কন্ডিশন কি দেওয়া রয়েছে ব্যাসার্ধের, এটা মনে করে একটা গোলকের অর্ধেক ফিগারটা নিয়ে বুঝবো। এই যে এখন প্রশ্নে বলেছে ফাঁপা গোলকের বাহ্যিক ব্যাসার্ধটি চোঙের ব্যাসার্ধের সমান। ফাঁপা গোলকের যে বাইরের ব্যাসার্ধটি বড়টা চোঙের ব্যাসার্ধের সমান, বড়টা হবে আর। তাহলে আর অভ্যন্তরীণ ব্যাসার্ধটি বাহ্যিক ব্যাসার্ধের অর্ধেক, ছোটটা ভেতরেরটা, সেটা হবে r/2। আমাকে দরকার কি মাঝখানের আয়তন বের করা। তাহলে ফর্মুলা হবে এখন, এটা গেল গোলকের ক্ষেত্রে, এটা গোলক স্পেয়ার। তাহলে গোলকের ক্ষেত্রে আয়তন আমাদের 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব। তাহলে 4/3 বসবেই, পাই r1 মানে বড়টার মান r, তাহলে r কিউব, ছোটটার মান r2 মানে r/2, তাহলে অর্ধেক বলেছে r কিউব বাই 8, 2 এর কিউব করলে। তাহলে ক্যালকুলেশন করলে হবে পাই আর কিউব ইস টু 4/3 পাই 8 আর মাইনাস 7 আর কিউব বাই 8। আর কিউব ক্যান্সেল আউট, পাই ক্যান্সেল আউট, 4 দোকানে 8, তাহলে 6:7। আমি কারটা আগে বলেছে গোলকের আয়তনের সঙ্গে চোঙের, গোলকেরটা আগে রাখতে বলেছে, তাহলে স্পেয়ার ইস টু সিলিন্ডার। তাহলে এর আয়তন হবে, প্রথমেরটা দেখো স্পেয়ারটা 7, তাহলে স্পেয়ারটা আগে দিতে হবে, আর সিলিন্ডারটা সামনেরটা 6, 7:6, অপশন সি। দুটি বৃত্ত একে অপরকে এক বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, পি হলো সাধারণ স্পর্শ, যা বৃত্তটিকে পি কিউ বিন্দুতে স্পর্শ করতে বৃত্তটির ব্যাসার্ধ যথাক্রমে আর এবং আর, তাহলে পি কিউ স্কোয়ারের মান কত। দুটো বৃত্ত পরস্পরকে বলেছে বহিঃস্পর্শ করেছে এবং এক্স বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা হলো এক্স পয়েন্ট। পি কিউ একটি সর্বসাধারণ স্পর্শ, এটা হলো সর্বসাধারণ স্পর্শ, দুটোর মধ্যে যাবে এইভাবে পি, এটা হলো কিউ। এখন বলেছে পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে, গেল দুটি বৃত্তের ব্যাসার্ধ, যে বড়টার ব্যাসার্ধ আর ছোটটার ব্যাসার্ধ হলো স্মল আর। এখান থেকে বের করতে পি কিউ এর মান কত, মানে স্পর্শকটার দৈর্ঘ্য কত। দুটি বৃত্ত যখন বহিঃস্পর্শ করবে এবং তাদের এই সরল সাধারণ একটা স্পর্শক থাকবে, সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো পি কিউ সমান সমান √, এই যে আর প্লাস আর মানে এই ডিস্টেন্সটা দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব, ডি স্কয়ার মাইনাস এই যে আর মাইনাস আর তার হোল স্কয়ার, এই হলো ফর্মুলা। তাহলে ডি মানে কি, ডি মানে দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব, ডি এর মান আমরা লিখবো তার মানে আর প্লাস আর, লিখতে পারি ডি এর জায়গায়। এখন আমরা ডি এর জায়গায় বসাবো আর প্লাস আর,
তার হোল স্কোয়ার আর মাইনাস আর তার হোল স্কোয়ার। তাহলে পি কিউ ইকুয়াল টু, এটা 4ab ফর্মুলা, a প্লাস বি কে a ভাবো, পরেরটাকে b ভাবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab ফর্মুলা, তাহলে 4 আর আর আমাকে বের করতে পি কিউ স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করে দেবো, পি কিউ স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে 4 আর আর হবে সঠিক অপশন বি। প্রদত্ত সারণীতে গড় নির্ণয় করতে বলছে, এর জন্য ফর্মুলা হলো এফ আই এক্স আই সামেশন অফ এফ আই, তাহলে এটাই হলো ওয়াই মানে আমাদের এফ আই, আর এটা মানে এক্স, তার মানে এফ আই এক্স আই এর সামেশন করতে মানে গুণ করতে হবে, তারপর সবগুলোকে যোগ করতে, এটা মানে সামেশন, এফ আই এক্স আই এর সামেশন, সবগুলো যোগ করা সামেশন। তাহলে এফ আই এক্স আই এর সামেশন করলে কত পারি একটু হিসাব করবো আমরা, তাই এই ক্যালকুলেশনটা এখানেই করে দিই, আমাদের সুবিধা হবে। এটাকে গুণ করতে হবে প্রথমে, 5 6 30, 6 দোকানে 12 আর 3 15, 3 30 90, 4 কে করলে 200, 35 দোকানে 70, আর 4 12 48, 6 6 36 6, 6 দোকানে 12 আর 3 15, টোটাল সাম আমাদের করতে হবে, যেহেতু সামেশন মানে সাম করা টোটালটা। 8 6 14, 14 4, হাতের হলো 1, 5 একে 6, 6 4 10 আর 17, 17 5 22 আর 9 31, 31 এর 1, হাতে হলো 3, 2 একে 3, 3 একে 4 আর 3 7, 714 গেল। এফ আই এক্স আই এর মান আমরা বের করলাম 714। এখন আমাদের বের করতে হবে সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই মানে এই যে ওয়াই এর মানগুলো যাচ্ছে পরিসংখ্যা তাদের সাম, এফ আই মানে পরিসংখ্যা। তাহলে 6 2 8, 8 5 13, 5 18, 6 2 8, 8 5 13, 5 18, হাতের হলো 1, 2 একে 3, 4 3 7, 4 11, 3 14, 2 16, 168। এখন এখানে ভাগ করে দিলেই আমাদের হবে 168 নিচে, তার মানে 714 ডিভাইডেড বাই 168। 7 দোকানে 14, 7কে 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7কে 7 0 2, 7 দোকানে 14, 2 4 7 28, 2 দিয়ে যদি কাটাকাটি করি 5 দোকানে 10, 2 কে 2, 2 দিয়ে কাটাকাটি করলে 12, 3 17 51, 3 4 12, 4 4 16, মানে 4 পয়েন্ট সামথিং হবে, মানে 4.25 দিয়ে 4 দিয়ে একটাই অ্যান্সার হয়েছে, অপশন সি। প্রতি কেজি গমের মূল্য 20% হ্রাসের কারণে রাম 1000 টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম হয়, তাহলে গমের আসল কেজিতে কত হবে কিন্তু সেটা বের করতে বলেছে। তাহলে গমের মূল্য 20% হ্রাস পেলে, তাহলে 20% মানে আমরা জানি ফ্র্যাকশনে 1/5, তাহলে ইনিশিয়াল প্রাইস বা আগের প্রাইস, ইনিশিয়াল প্রাইস বা অরিজিনাল প্রাইস লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আর নিউ প্রাইস। তাহলে প্রথমে ছিল 5 অরিজিনাল, তারপর বলছে 20% হ্রাস পেলে 5-এর থেকে 1 বিয়োগ করে নিউ প্রাইস হবে 4। এটা হলো প্রাইসের রিলেশন, আমাদের প্রাইসের সাথে কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক, তাহলে সেটা হবে 4 5, অনুপাত আকারেও ভাবতে পারো। তাহলে বলছে এখন 800 টাকায় 5 কেজি বেশি পায়, 5 কেজি মানে এই গ্যাপটা 5 কেজি, যে কোয়ান্টিটি, তাহলে 4 5 থেকে 4 বিয়োগ করে 1, তাহলে 1 এর ভ্যালু হলো 5 কেজি। এখন প্রশ্ন, তাহলে গমের আসল পরিমাণ করে, পরিমাণ কোয়ান্টিটি বের করতে, তাহলে আসল পরিমাণ যদি অরিজিনাল, তাহলে আসল পরিমাণ ছিল 4 এর ভ্যালু, তার মানে 4 এর ভ্যালু হবে 20 কেজি। তাহলে আশা করি বোঝা গেল, অপশন সি। এখান থেকে বোঝা গেল পার কেজিতে দাম কত হবে অরিজিনাল, তখন আমরা কি করব, এই যে 20 কেজি গেল হলো কত কেজিতে, এটা বের হলো, আর কত টাকায় পাওয়া যাবে 800 টাকায়, তাহলে পার কেজি যদি বলতো তখন অ্যান্সার হতো এটা 800/, তাহলে 40 টাকা পার কেজি। তখন এটাও জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। এটা টাকা হবে 41 টাকা পার কেজি হারে চিনির সাথে 55 টাকা কেজি হারে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রণটির মূল্য 49 টাকা পার কেজি হবে। তার মানে কি দুই প্রকার একসঙ্গে মিক্সচার করা, তাহলে ওভারঅলটা দেওয়া রয়েছে, তার মানে কি অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো আমরা। ফার্স্ট প্রকার হলো 41, সেকেন্ড প্রকার হলো 55, আর ওভারঅলে হলো 49। এবার আমরা বিয়োগ করব 8, 3:4, অপশন বি। একটি পাত্রে 30 লিটার দুধ আছে, সেখান থেকে 3 লিটার দুধ বের করে নেওয়া হলো, জল দিয়ে তা প্রতিস্থাপন করা হলো, এরকম ঘটনাটা কতবার ঘটানো হয়েছে, 3 বার। তাহলে পাত্রে এখন জল ও দুধের চূড়ান্ত অনুপাত কত হবে? তাহলে একটা পাত্রের মধ্যে 30 লিটার ছিল টোটাল মিল্ক, সেখান থেকে 2 লিটার দুধ 3 লিটার দুধ বের করা,
তার জায়গায় জল ঢোকানো। এই ঘটনাটা কতবার ঘটানো হয়েছিল? 3বার। আলটিমেটলি 3বার ঘটানোর পর এখন আলটিমেটলি লাস্টে পাত্রের মধ্যে ওয়াটার আর মিল্কের অনুপাত কত হবে সেটি আমাকে বের করতে বলেছে। তাহলে 30-এর মধ্যে 3 তোলা হলো, ফ্র্যাকশনে যদি আমরা বলি কত অংশ? 10। তাহলে আমরা বলতে পারি ইনিশিয়াল মিল্ক মানে প্রথম অবস্থায় মিল্ক ছিল 10 ইউনিট, তার থেকে তোলা হয়েছে কত? 1 ইউনিট। তোলার পরে এখন কত থাকবে? নাও মিল্ক 10-এর থেকে তার মানে 1 আমাকে বিয়োগ করতে হবে 9। এখন তুমি লক্ষ্য করবে ঘটনাটা কতবার ঘটেছে, 2বার না 3বার? 3বার। তাহলে 3বার এর কিউব করে দাও, তাহলে 10-এর কিউব হবে 1000 আর 9-এর কিউব হবে 729। এখন প্রশ্নে বলেছে পাত্রে জল ও দুধের পরিমাণ। চূড়ান্ত দুধ মানে এখন আমার নতুনটা, এটাই হলো আমাদের দুধ, এটার অনুপাত হলো এখন 729, কিন্তু আমার দরকার কি? ওয়াটার। এখন ওয়াটার কি? ইনিশিয়াল মিল্ক থেকে নতুন বিয়োগ করতে হবে। তাহলে আগে ছিল 1000, এখন 729। কমলো কেন? কারণ কি মিল্ক তোলা হয়েছে, তার জায়গায় জল দেওয়া হয়েছে, তার মানে বাকিটা রয়েছে জল। দেখেন জলটা এটা আমাদের মিল্ক, তাহলে বিয়োগ করলেই আমাদের জল বাড়াবে। 10-এর থেকে 9 বিয়োগ করলে হয় 1, আর 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7, 10-এর থেকে 8 বিয়োগ করলে হয় 2। তাহলে অ্যান্সার হলো আমাদের 729:271। সরি, একটু ভালো করে দেখতে হবে, ওয়াটার আর আগে বলছি, ওয়াটারকে আগে দিতে বলছি, কিন্তু তাহলে উল্টে যাবে। ওয়াটার হলো আমাদের 271 অপশন ডি। আর যদি মিল্ক ইস টু ওয়াটার তখন এটা পরীক্ষা কিন্তু এইভাবেও কিন্তু বিভ্রান্ত করতে পারে। নেক্সট, একজন ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে জমা করেছিলেন। প্রথম 3 বছরের জন্য সুদ হলো 8%, পরবর্তী 2 বছর সুদ হলো 10%, তার পরবর্তী 3 বছর তার কি সুদ হবে 12%। তাহলে তিনি 8 বছর পরে সরল সুদে 5600 টাকা পান, তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? আমি ধরলাম তিনি 100 টাকা জমা রেখেছিলেন। যে প্রথম 3 বছরের সুদ 8%, তাহলে প্রথম 3 বছর জন্য তার সুদ হলো 3024 টাকা, 100 টাকায় 24 টাকা সুদ পেল। তারপরে পরবর্তী 2 বছর সুদ 10%, পরবর্তী 2 বছর সুদ হবে 10 দোকানে 20 টাকা, 3 2 5, আর বাকি থাকবে 3 বছর। এই 3 বছরের সুদ 3 বরং 36 টাকা। সবগুলো তুমি যোগ করে টোটাল ইন্টারেস্ট এটা দাঁড়াবে 6 4 10, 3 2 5 7 80 হলো আমাদের টোটাল ইন্টারেস্ট। আমাদের টোটাল ইন্টারেস্ট এটা তো আমি ধরা হিসেবে পেলাম, কিন্তু অরিজিনালি টোটাল ইন্টারেস্ট হলো 5600 টাকা। তাহলে বলতে পারি এই ইন্টারেস্টের ভ্যালুই 5600। তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 70, আমাদের আসল কত? 100, তাহলে 7000। অপশন কি? সকাল 9টার সময় একসঙ্গে 5টি ঘন্টা বাজলো, 12, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড পর ব্যবধানে বেজে ঘন্টাগুলি পুনরায় কোন সময়ে একসাথে বাজবে সেটা হলো আমাকে বের করতে বলছে। তাহলে কি অন্তর অন্তর বলেছে, তাহলে আমি কি করবো? 12, 18, 24, 36 আর 45-এর এলসিএম করতে হবে। তাহলে এদের যদি এলসিএম করি আমরা এখান থেকে এলসিএমটা পাবো 360। তাহলে 360 হলো সেকেন্ড, তার মানে কি এত সেকেন্ড পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 360 সেকেন্ড মানে হলো 6 মিনিট পর ঘন্টাগুলো বাজবে। যদি বলতো কতক্ষণ পর একসঙ্গে বাজবে, অ্যান্সার 6 মিনিট পর। টাইমটা কত হবে? তাহলে কারণ বেজেছিল কয়টায়? 9টায়, তার সঙ্গে 6 মিনিট যোগ করে দাও, তাহলে 9টা 6। অপশন বি। এক্স 94টি প্রশ্নের উত্তর করার চেষ্টা করে এবং 141 নম্বর পায়। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়, তাহলে এক্স দ্বারা ভুল উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা কত? তাহলে আমি ধরে নিতে পারি, তাহলে ভুল উত্তরের সংখ্যা তুমি ধরে নাও। ভুল উত্তরের সংখ্যা সেরকম করেছিল, আমি ধরলাম। আচ্ছা, কারেক্টটা ধরে নাও। ভুল উত্তরের সংখ্যা হলো এক্সটি, তাহলে কারেক্টটা কত হবে? বাকিগুলো কারেক্ট। 94টা কোশ্চেন ছিল, 94 মাইনাস এক্স। আশা করি বোঝা গেল। তারপরে কি বলছে? সঠিক উত্তরের জন্য 4 নম্বর। তাহলে সঠিক উত্তরের জন্য 4 নম্বর, তাহলে এতগুলো কোশ্চেন সে অ্যাটেন্ড করেছে, তাহলে একটার জন্য 4 নম্বর হবে, এতগুলোর জন্য পাবে কত? 94 মাইনাস এক্স ইন্টু 4। তারপরে আর ভুল উত্তরের জন্য কত কাটা পড়বে? একটার জন্য 1 নম্বর, তাহলে এক্সটা এক্স নম্বর, এক্স গুণন 1, তাহলে বিয়োগ করে দিলাম, আলটিমেট নম্বরটা সে পাবে হলো 141। আশা করি বোঝা গেল। এবার গুণ করো, 4 4 16, 6, 4 9 36 একে 37 মাইনাস 4x মাইনাস এক্স ইকুয়াল টু 141 মাইনাস 5x ইকুয়াল টু, তার মানে এটা হিসেবে বিয়োগ হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 6 থেকে 1 গেল 5, 7 থেকে 4 গেলে 3, 2। ঠিক আছে, মাইনাস এটা কাটা। x ইকুয়াল টু 4 5 20,
3 23 5 7 এক্স এর মান 47। প্রশ্ন বলছে সে কতগুলি ভুল করেছে, 47টি ভুল আবার 47টি ঠিক করেছে, যেটা বলতে পারতো 94 থেকে 47 বিয়োগ করে দাও 47। অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক 3/12 অফ, তাহলে উপরটা যোগ করব আমরা 3 5 15, 3 দোকানে 6, 6 4 10, 10/15। নিচেরটা আমাকে বিয়োগ করতে 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, 1/5। তাহলে 3/12 ইন্টু 10/15, আর নিচেরটা উল্টে যাবে 5/1। 3 5 15, 3 3 ক্যান্সেল আউট, 2 দিয়ে 5, তাহলে 5/6 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। 7 sin square x 3 cos square 4, তাহলে x যদি শুকোতে এর মান কত? তাহলে কন্ডিশনে দেওয়া রয়েছে 7 sin square x প্লাস 3 cos square x ইকুয়াল টু 4, তাহলে 4 কে আমি লিখতে পারি 4 into 1। এখন প্রশ্ন হলো কেন 1 লেখা হলো? 1 রিলেটেড আমি জানি sin square প্লাস cos square এর ফর্মুলা রয়েছে, তাহলে 1 এর জায়গায় তাহলে আমি বসাতে পারি আবার sin square থিটা প্লাস cos square থিটা। কেন? sin square থিটা প্লাস cos square থিটা ইজ ইকুয়াল টু 1। কেন বসালাম? কারণ এখান থেকে আমি সাইন আর কসের মধ্যে একটা রিলেশন নিয়ে আসবো অনুপাত আকারে, এটাই আমাদের দরকার। তাহলে দেখো 7 sin square 4 sin square এই পাশে আসলে তাহলে কত হবে? 3 sin square থিটা, মানে 3 sin square x। এটা যদি এই পাশে যায় তাহলে কত? 1 cos square x। ভালো করে লক্ষ্য করো, আমি সাইনের নিচে কসটা নিয়ে আসলাম, তাহলে sin square x বাই cos square x ইকুয়াল টু 1/3, আর sin বাই cos মানে tan, তাহলে tan square x ইকুয়াল টু 1/3। tan x ইকুয়াল টু রুট ওভার 1/3, তার মানে 1/√3, আর 1/√3 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি tan 30 ডিগ্রির মান। 1/√3 মানে tan 30 ডিগ্রি, তাহলে tan আউট, তাহলে x এর মান আমরা পেলাম 30 ডিগ্রি। আশা করি বোঝা গেল। এখন বলছে cot x প্লাস tan x এর মান, তাহলে cot x মানে cot 30 ডিগ্রি প্লাস tan x মানে tan 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান 1/√3 আর tan 30 ডিগ্রির মান √3, √3 3 এ কত? 4/√3। অপশন সি। 30 মিটার দূরে একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি ভবনের পাদদেশে অবনতি কোণ 30 ডিগ্রিতে টাওয়ারটির উচ্চতা কত? এটা হলো টাওয়ার, এটা হলো ভবন। 30 মিটার টাওয়ারের শীর্ষ থেকে এই যে ভবনের 30 মিটার একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি ভবনের পাদদেশের অবনতি কোণ, আচ্ছা উপর থেকে তারপর নিচে দেখা হয়েছে পাদদেশে এইখানে, সেখানে কত ডিগ্রি কোণে দেখা হয়েছে? 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণ এটা অবনতি কোণ, তাহলে এটা হলো একান্তর কোণ, তাহলে এখানে মান 30 ডিগ্রি হবে। গেল 30 মিটার উঁচু দূরে একটি দেওয়াল, এর থেকে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 30 মিটার, তাহলে বলছে আমাদের টাওয়ারটির হাইট কত, মানে এ বি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তার মানে কি ভূমি জানি লম্ব জানি, তাহলে লম্ব আর ভূমির সঙ্গে রিলেশন কার? tan এর ফর্মুলা ইউজ করো, এ বি বাই ভূমি হলো বিসি, বিসির মান 30 ইকুয়াল টু tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান হলো 1/√3, তাহলে এ বি ইকুয়াল টু 30/√3। তাহলে উভয় পাশে √3 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশনটাকে ইজিয়েস্ট করার জন্য, তাহলে √3 দিয়ে গুণ করলে 3, তাহলে 3 10 তাহলে 10√3 হবে সঠিক। অপশন ডি। যদি প্রথম বছরের সুদের হার বার্ষিক 5% হয়, দ্বিতীয় বছরের সুদের হার বার্ষিক 8% হয়, তবে 2 বছরে এত টাকায় ওদের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে 2 বছরে, দুইবার লিখে নিলাম। তাহলে প্রথম বছরে 5%, তাহলে 20,000 টাকার 5% আমরা বের করি, তাহলে কত হবে? দুটো শূন্য কেটে দাও, 5 কুড়ি 100 মানে 1000, 5 কুড়ি 100। আচ্ছা 5% মানে 1/20, তাহলে 2 1 2 3 4, 5/100, এটা কাটাকাটি যাবে, তাহলে 5 দোকানে 10, 5 দোকানে 10 আর 1000, ঠিক আছে। এটা হলো ফার্স্ট বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট। সেকেন্ড বছরের ক্ষেত্রে কি জানি আমরা? ইন্টারেস্টের উপরে, কিন্তু সেকেন্ড বছরের ইন্টারেস্ট 5% আর নয় কেন, এখন হলো 8% দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 8% আমাদের ইন্টারেস্ট বের করতে হবে 20,000 এর উপরে, তাহলে 20,000 এর উপরে 8% বের করতে হবে আমরা 1,000 এর উপর, তাহলেই হলো আমাদের অঙ্ক, কারণ কি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কম্পাউন্ড মানে। তাহলে 8% আর 20,000 এর উপর ইন্টারেস্ট কত হবে? দুটো শূন্য কাটো, 8 দোকানে 1600 গেল। আবার কি এই 1000 এর উপর আবার 8%, কারণ কি 1000 টাকা থেকে ইন্টারেস্ট পাওয়া, তার উপরে তো ইন্টারেস্ট পাবো কম্পাউন্ড, কারণ কি সবার উপরেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম বছর যেটা পাবো সেটার উপরেও ইন্টারেস্ট নিতে হবে, আর পূর্বে যে প্রিন্সিপাল ছিল সেটার উপরে নিতে হবে, তাহলে 8%, তাহলে কত হয়? দুটো শূন্য কাটতে হবে 80।
তাহলে 1008 হলো 80। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত সকলকে যোগ করতে হবে? তাই 2680 হলো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। অপশনে এত এবং এত তিনটি ধাতব রডকে সমান দৈর্ঘ্যের অংশ কাটতে হবে। প্রতিটি দৈর্ঘ্য যতটা সম্ভব দ্বিতীয় করা যায় তবে কাটা যেতে পারে, তবে এমন টুকু সর্বোচ্চ সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি বলছে? সর্বোচ্চ। আর যতটা সম্ভব দীর্ঘ করা যায় তারপরে কি HCF করতে হবে, মানে গসাগু করতে হবে। তাহলে 77, 110 আর 121 এদের গসাগু কত? ভাই সবচেয়ে বড় কি সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ যায়? দেখেই বোঝা যাচ্ছে 11 দিয়ে ভাগ যাবে, তাই এদের গসাগু হবে 11। সবচেয়ে বড় মাপের টুকরো কত পাওয়া যাবে? সেটা 11। কিন্তু টুকরোর সংখ্যা বের করতে নাম্বারটা আমরা কিভাবে 77 সেমিকে প্রত্যেকটাকে গসাগু দিয়ে ভাগ করবো। তাহলে প্রথম প্রকারের জন্য কত পাওয়া যাবে? টুকরো 77 ভাগ 11, 7 11 77। দ্বিতীয়টাতে 110 ভাগ 11, তাহলে 10। আর তৃতীয়তে নাম্বার অফ টুকরা 121 ভাগ 11, তাহলে 11 11 100। তাহলে 11 10 21 আর 7 থেকে 28, তাহলে 28। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 28। একটি স্কুলে ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 5:2। বার্ষিক পরীক্ষায় 87% ছেলে এবং 80% মেয়ে পাস করে, তাহলে পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর শতকরা হার কত? তাহলে 5:2, মানে ছেলেদের সংখ্যা ফার্স্ট, মানে 87% পাস করে, তাহলে ফেল করে কত? তাহলে 100 থেকে 87 বিয়োগ করে দাও, তাহলে 13% ফেল করে। যেহেতু ফেলের হিসাব আমাকে বের করতে হবে, ফেল বের করে নিলাম। এবার ছাত্র সংখ্যা গেল, এবার ছেলেদেরটা হিসাব হয়ে গেল। এবার মেয়েদের ক্ষেত্রে মেয়েদের অনুপাত কত? 2। আর মেয়েদের কত? 80% পাস করে, কিন্তু আমাদের ফেল বের করতে হবে। 100 থেকে 80 বিয়োগ করে দিতে হবে, তাহলে 20% ফেল। এই যে মেয়েদের ফেল হয়ে গেল। ওভারঅল ফেল কত? শতকরা। তাহলে টোটাল কত ছিল ক্যান্ডিডেট? 5 2 7, 7 দিয়ে ভাগ। এই হলো 5 13 65, 20 দোকানে 40 আর নিচে হবে 7। তাহলে 7 আর 40 110 আর 105, তাকে ভাগ করতে হবে 7 দিয়ে, কাটাকাটি করলে আমরা পাবো 15%। অপশন সি। নিচের তথ্যের মধ্যক আর প্রচুরক গড় কত তা আমাকে মধ্যক আর প্রচুরক বের করতে হবে, তাদের গড় নিতে। এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে প্রথমে সিকোয়েন্সে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে এবং ঊর্ধ্বক্রমে। সবার ছোট কি রয়েছে? 13। 13 কতগুলি রয়েছে? দুটো, দুবার আমি 13 লিখে দিলাম। গেল 13-র পরে কি? 14। দেখো কতগুলি রয়েছে? একটা 14, এই দুটো 14, 14 হয়ে গেল। এবার আমাকে নিতে হবে 14-র পরে 15। 15 রয়েছে একটা, এই যে দুটো, 15। 16 আছে কতগুলো? 16 রয়েছে একটাই, 16। 17 রয়েছে একটা, এই যে দুটো, 17 হয়ে গেল। এবার 18 দেখো কত রয়েছে? 18 হলো একটা। আর 19 কতগুলো রয়েছে? 1 2, এই যে প্রথমে একটা, 3টা। আর 20 রয়েছে এই একটা, তাই সবগুলো হয়ে গেল আমাদের। টোটাল সংখ্যা কতগুলো হলো একটু গুনে নিতে পারি, চেক করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখি 14টা লেখা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে গেল দুটা নাম্বার। আমি কি বের করতে? মধ্যক। মধ্যক মানে মাঝখানের নম্বরটা কোনটা, সেটাই হলো মধ্যক। তাহলে 14টার মাঝখানের নম্বর কত হবে? 14 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করে নাও, 7। তাহলে 7 নম্বর টার্ম। কিন্তু আমরা কি অ্যাকুরেট মাঝখানের নম্বরটা বের করতে পারছি না। তখন এরকম জোড় সংখ্যা থাকবে, 14টা টার্ম থাকবে এরকম, তখন কি করবো? 14কে 2 দিয়ে ভাগ করবো। 7 হলো, 7-এর পরের টার্ম কত? 8। এই দুটো টার্মের এভারেজ আমাকে নিতে হবে তখন। ক্লিয়ার? 7 নম্বর টার্ম কত? গুনে নাও। 1 2 3 4 5 6 7, 16 7 নম্বর টার্ম। আর 8 নম্বর টার্মের এভারেজ হবে তখন আমাদের অ্যান্সার। যেহেতু আমরা মাঝখানের নামটা খুঁজে বের করতে পারছি না, এই জন্য কি জোর সংখ্যা, তখন কি করতে হবে? যেটা ভাগ করবো 14টা সংখ্যা, 2 দিয়ে 7 নম্বর আর 8 নম্বর পরেরটা, তাদের এভারেজ। তাহলে 16 আর 17 যোগ করতে হবে। 7 6 13 1 1 সরি 7 6 13 1 1 2 33, তাকে 2, এটা এভারেজ হয়ে গেল। এই হবে আমাদের মধ্যক। তাহলে 16 দোকানে 32, সেটা আমাদের মধ্যক। এখন গেল মধ্য। প্রচুরক। প্রচুরক মানে যেই টার্মটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হলো প্রচুরক। কোন টার্মটা সবচেয়ে বেশি বার রয়েছে? এটা হলো 19। দেখো 3 বার রয়েছে, প্রচুরক হলো 19। এখন বলছে এই দুটোর গড় করতে আবার 19 প্লাস 16.5 ডিভাইডেড বাই 2। তাহলে 9 6 15, 1 1 2 1 3 35.5। তাহলে ক্যালকুলেশন করলে 2 দিয়ে 17 দোকানে 34, 1 7 দোকানে 14, 1 5 দোকানে 10, 17.75।
অপশন সি। 345 দ্বারা ভাগ করার জন্য এত সাথে যোগ করলে এক্স অঙ্কের সংখ্যা যোগ মানে কি বলছে 345 দ্বারা এতকে ভাগ করতে বলা হয়েছে, ভাগ করবে, কিন্তু এটা তো ভাগ যাবে না। বলছে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে পরে এটা ভাগ যাবে, কিন্তু সর্বনিম্ন কত যোগে সেটা বের করতে পারি, যেই সংখ্যাটা যোগ করব তার ডিজিট গুলোর সাম বের করতে বলছে। এই হলো অঙ্ক, মানে এত সাথে এত ভাগ করা হলো, ভাগ তো যাচ্ছে না, এর সঙ্গে বলছে সর্বনিম্ন কত যোগ করে সেই সংখ্যাটা 335 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে, সেই সংখ্যাটা বের করতে বলেছে আর সেই সংখ্যার ডিজিট গুলো সাম করতে হবে। এই হলো কথা, মানে সংখ্যাটা আমাকে বের করে নিতেই হবে, মধ্যে কথা হলো এটাই। তাই সেটা ভাগ করে নিই প্রথমে 345 কে 345, 2 5 থেকে 3 গেলে 2, এবার 8 নামাও, 7 দিয়ে দিলে 3 7 21, 6 বার দেই, 5 6 30, 4 6 24 আর 3 27 গেল, 3 6 18 2 20, 8 8ই 12 থেকে 7 বিয়োগ করলে 5, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1589। এবার দেখো কত দিয়ে যায়, 4 দিয়ে 3 4 12, 5 দিয়ে দিলে 15, 4 বার দেই, 4 5 20 0, 4 4 16 একে 17, 17 3 4 12 রেখে 13, 4 5 20 0, 4 16 দিয়ে 18, 4 5 20 0, 4 16 দিয়ে 18, 3 4 12 কে 13, তাহলে 9 9 28 0, 5 থেকে 3 গেলে 2। ক্লিয়ার? তাহলে কি বলছে, তাহলে 209 যদি বলতো কত সময় তো আমাদের অবশিষ্ট আসলো, তাহলে 209 যদি বলতো কত বিয়োগ করলে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে অ্যান্সার 209, কত যোগ করলে তার মানে এর থেকে বিয়োগ করে দেবো, যেটা পারে সেটাই যোগ করতে হবে। 345 বাই 209, 15 থেকে 9 গেলে 6, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 2 1, তাহলে পরীক্ষা যদি হচ্ছে কত যোগ করলে, তাহলে অ্যান্সার হবে 136 যোগ করলে, কিন্তু এই ডিজিটটা সাম বের করতে 6 3 9 কে 10, এই হলো অ্যান্সার। তাহলে কত সংখ্যা যোগ করলে অ্যান্সার তো 136, আর তাহলে ডিজিটটা সাম বের করতে বলে যোগ করলে অপশন এই হলো সঠিক। তাহলে বলছে কত যোগ করলে যেটা অবশিষ্ট হবে সেটা বিয়োগ করে দেবে। আপনি আরেকটা কাজ করতে হবে, এক ঘর বেশি নিলে পরে যেটা বাড়াবে তখন সেটাই অ্যান্সার। এখন নেক্সট অঙ্ক বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই, তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে আমাকে দরকার পড়বে। তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে আমাদের x প্লাস ওয়াই এর মান জানি, কিন্তু দরকার x ওয়াই এর মান, তাহলে এই কন্ডিশন থেকে আমরা x ওয়াই এর মান বের করতে পারবো। রসগু করে দিলাম x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 16 বাই 15, তাহলে x প্লাস ওয়াই এর মান 4, x ওয়াই 16 বাই 15, তাহলে 4 4 16, তাহলে এক্স ওয়াই এর মান হবে আমাদের 15 বাই 4। ক্লিয়ার? তাহলে এখন মানটা আমরা এখানে বসাবো, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 4, তাহলে 4 এর কিউব 64 গেল, মাইনাস 3, আর এক্স ওয়াই এর মান 15 বাই 4, আর এক্স প্লাস ওয়াই এর মান আমাদের 4, 4 4 কাটা, তাহলে 64 মাইনাস 3 15 45, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 19, অপশন বি। একটি সমকোণী ত্রিভুজ এবিসি কোণ বিএসি 90 ডিগ্রি, এডিবিসির উপর লম্ব, যদি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল এত, ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল কত। তাহলে দেখো, তাহলে কোন কোনটাকে সমকোণ বুঝি সেটা লক্ষ্য করতে, বিএসি, একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বিএসি 90 ডিগ্রি, তাহলে এখানে এ দিয়ে দেই বিএসি। তারপরে কি বলছে, বিসি বাহুর উপর এডি লম্ব, তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করো এটি, তার মানে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মানও আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এখন বলেছে বিসির মান, এই টাইপের যখন অঙ্ক দেবে তাহলে কোন কোন ত্রিভুজ নিয়ে আমাদের খেলা, আমাদের খেলা হলো ত্রিভুজ এবিসি নিয়ে আর ত্রিভুজ এসিডি নিয়ে। এই টাইপের অঙ্ক দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্কই সদস্যতার কনসেপ্ট দিয়ে হবে। সদস্যতার কনসেপ্ট মানে কি, কোরসপন্ডিং বাহুগুলোর যদি সদস্যতা হলে কি হবে, কোনগুলো সমান হতে হবে, বাহুগুলো যদি সমান হয় তখন আমি এছাড়া আরো একাধিক কন্ডিশন রয়েছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদিশ। এটা একটা বেসিক কন্ডিশন বললাম, আরো কতগুলো কন্ডিশন রয়েছে। তাহলে এটা আমি সদিশ মধ্যে প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি এসিডি হলো সদিশ কিনা, এটা যদি প্রমাণ করতে তাহলে এইগুলো আমি ইজিলি বের করে দিতে পারবো। সদিশ প্রমাণ করব, দেখো সেটা প্রমাণিত হবে। প্রথমে এবিসি রয়েছে, এবিসি এর কোণ এ 90 ডিগ্রি, কোণ সি এ বি 90 ডিগ্রি, আবার এসিডি এর কোণ এডিবি 90 ডিগ্রি, তাহলে এর দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে সি কোণটা দুজনের মধ্যেই রয়েছে, এবিসি এরও সি কোণ রয়েছে আর এসিডি এরও সি কোণ রয়েছে, তাহলে সি কোণ দুজনেরই সমান। তাহলে বাকি থাকলো অপর কোণগুলো, তাহলে অপর কোণ অটোমেটিক ভাবেই সমান হবে। তাহলে এবিসি এর ত্রিভুজের
তাহলে পড়ে থাকলো তার মানে এবিসি বড় ত্রিভুজের ক্ষেত্রে এবিডি কোণ, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে পড়ে রইলো সিএডি কোণ। তাহলে এই কোণটাও সমান। তাহলে দুটো ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয় তখন দুটো ত্রিভুজকে আমরা বলতে পারি একে অপরের সঙ্গে সদিশ। এখন প্রশ্ন হলো সদিশ হলে কি হবে? সদিশ হলে কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়। কোরসপন্ডিং বাহুর অনুপাত মানে কি? মনে করি এখানে দুটো ত্রিভুজ রয়েছে আমাদের এবিসি এসিডি, তাহলে এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহু নাও, এবিসি অতিভুজটা নিয়ে নিলাম আমরা, বিসি নিলাম, আর ছোট ত্রিভুজের অতিভুজটা নাও, তাহলে এসিডির অতিভুজ হবে এসি, বিসি বাই এসি ইকুয়াল টু, তাহলে এই ত্রিভুজের পরিসীমার অনুপাত, এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটোর ক্ষেত্রফলের অনুপাত, পরিসীমার অনুপাত, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, এগুলো সে অনুপাতটা সমান হয়। আর সর্বসম হলে অ্যাকুরেট সমান হয়, এটা ক্ষেত্রফল যা হয় অপরটার ক্ষেত্রফল সমান হবে। যেমন সর্বসম না, সদিশ, সদিশ হলে পরে প্রত্যেকটা কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত এবং ক্ষেত্রফলের অনুপাত তখন সমান হবে, অনুপাত। তাহলে বিসি বাই এসি নিয়ে নিলাম কোরসপন্ডিং বাহুগুলো, তাহলে এদের বিসির ক্ষেত্রফল কত? তাহলে এটা লিখে দিই, এই যে বিসি মানে আমরা পেলাম বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে বড় ত্রিভুজ মানে এবিসি, আর ছোট ত্রিভুজ মানে কোনটা? এসিডি, এর ক্ষেত্রফল। এই হলো লজিক। তাহলে আমাকে স্কোয়ার করে দিলে উপরে, কারণ কি রুট ওভার ক্যান দিলাম, হচ্ছে কি ক্ষেত্রফল তো 2 ডাইমেনশন, তাহলে এবিসি বাই এসিডি। তাহলে এর মানে কি? এর মানে ক্ষেত্রফলটা নিতে হবে। এটা আমি ক্যালকুলেশন এই পাশে করছি। তাহলে বিসির মান কত সেটা দেখে নাও, আর বিসির মান হলো বের করতে বলেছে, তাহলে বিসি স্কোয়ার। এসি মানে দেওয়া রয়েছে 5 5 25, এবিসি ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রফল 63, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এসিডি 7 নং 63। তাহলে বিসি ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার 9 ইন্টু 25, তার মানে 3 5 15, 9 এর বর্গমূল 3 আর 25 এর বর্গমূল 5, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 15 সেন্টিমিটার, অপশন ডি। পরেরটা একটা বীজগণিতের অঙ্ক, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x 4y 2z প্লাস 6 ইজ ইকুয়াল, এটাকে আমরা দেখো একটা বর্গের যোগফলের আকারে সমষ্টির আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? এক্স স্কোয়ার মাইনাস 2x, দেখো এ স্কোয়ার জানি, 2ab লাগবে, b মানে 1 দিয়ে দিলাম, এই যে একটা ফর্মুলা গেল, এই মানে 2 স্কোয়ার, একই রকমের সবগুলো সাজাবো এইভাবে। ওয়াই স্কোয়ার প্লাস 2 নিতে হবে 2ab, তাহলে b হলো a হলো y, তাহলে b কে 2 নিতে হবে, তাহলে b স্কোয়ার নিতে হবে, 2 স্কোয়ার হবে 4, এই যে গেল। এবার জেড কে সাজাতে হবে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z, এই যে 1 হলে ফর্মুলায় পড়বে, তাহলে 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 0। এখন দেখো তো হিসাব করো তো মিলছে কিটা, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x 4y মাইনাস 2z, তাহলে সংখ্যাগুলোর হিসাব করে নেবে। এবার 4 একে কত 5, 5 একে 6, তাহলে মিললো। তার মানে এই এক্সপ্রেশনটাকে আমি এই জায়গায় লিখতে পারি। তাহলে প্রথমটা কি হয়ে যাবে? একটা ফর্মুলায় যাবে, সেটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। পরেরটা যাবে একটা ফর্মুলা y a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে 4 মানে 2 স্কোয়ার, তাহলে y প্লাস 2 তার হোল স্কোয়ার। একই রকম ভাবে পরেরটা z মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে যখন কোনো একটা রাশি এক্সপ্রেশন দেওয়া থাকে তাদের বর্গের সমষ্টি যদি 0 থাকে, এই যে বর্গের সমষ্টি 0, তখন তারা পৃথক পৃথক ভাবে 0, তার মানে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি x এর ভ্যালু হলো 1, y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু মাইনাস 2, z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি z ইকুয়াল টু 1। এখন মানগুলো বসাতে হবে, 2x 2 ইন্টু 1 2, y এর মান মাইনাস 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দোকানে 6, আর z এর মান 1, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 6 2 8 9, অপশন এ। নেক্সট কোশ্চেন বলেছে একটি রম্বস আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 5544 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য 72 মিটার এবং ক্ষেত্রের পরিসীমা কত? তাই রম্বসের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু একটা কর্ণ আমাদের জানা, সেটা হলো 72, অপর কর্ণের মানটা আগে বের করে নিই, 5 5 4 4, তাহলে কাটাকাটি করো 2 দিয়ে যদি কাটাকাটি করে তাহলে 36, এবার 9 দিয়ে কাটাকাটি যায়, 4 নং 36, 9 দিয়ে কাটাকাটি করলে 6 নং 54, 1 9 9 5 54, 6 নং 54, 4 15 60, 1 4 16, 4 15 60, 1 1 16, তাহলে d2 এর মান আমরা এখান থেকে বের করে নিলাম 154। তাহলে দুটো কর্ণ আমাদের জানা গেল। তাহলে কর্ণ জানার উদ্দেশ্য কি? কর্ণের সাহায্যে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। কি হবে? একটু লজিক তোমাকে ভালো করে বুঝতে হবে। এটা মনে করো রম্বস,
রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটা হলো 72 আর একটা হলো 154। রম্বসের প্রপার্টি হলো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমান করে ছেদ করে এবং প্রতিটি কোণের মান, প্রতিটি এই যে ভাগের মান হয় সমান, মানে এ ও ইকুয়াল টু ও বি, আবার বি ও নাম দিয়ে অন্য সিও ইকুয়াল টু ওডি। এই কন্ডিশনটা বা এই শর্তটা, এই বৈশিষ্ট্যটা আমাদের কাজে লাগবে। তাহলে যদি 72 হয়, কর্ণের দৈর্ঘ্য সমানভাবে ভাগ করে, তাহলে অর্ধেকের মান মানে এ ওর মান অর্ধেক 36 36 করে হবে, তার মানে 36 লিখে রাখলাম। আর একটার মান 44, তার অর্ধেক হবে আরেকটা, তাহলে 2 দিয়ে কত হয় 154, 2 দিয়ে 7 দোকানে 14, 1 72, 2 দোকানে 15। তাই দুটো কর্ণের অর্ধেকের মান পেয়ে গেলাম। তাই এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হলো। 90 ডিগ্রি কোণ হলে আমাদের অতিভুজ দরকার, লম্ব তো আমাদের জানা, বাস হয়ে গেল অঙ্ক। তাই অতিভুজের স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই লম্ব আমাদের যেটা ইচ্ছে নিতে পারো, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। 72 স্কয়ার আর ভূমি আমাদের 36। ক্যালকুলেশনটা একটু বড়, 36 এর স্কয়ার তোমাকে করতে হবে। মোস্ট প্রবাবলি 2196 হওয়ার সম্ভাবনা। 6 6 36 এর 6, 3 6 18, 18 একটা 36, 36 39, 3 3 9 আর 3 12, 6 6 36, এত 1296। তাহলে এটার আমরা 1296 পেলাম। এবার আমাদের 7 দোকানে 14 4, এক একটু ভুল হয়েছে, সরি, এটার অর্ধেক করে 77 হয়। তাহলে এখানে হবে, ঠিক আছে, 77 154। তাহলে 77 স্কোয়ার করতে হবে আমাদের 77। তাহলে 7 7 49 এর 9, 7 7 49 এর 9 তাহলে 4, 7 49 4 কত 53। তাই 3 5, তাই 9 9 3 12, 5 3 8 1 9 5 5, তাহলে 5 9 2 9। এবার তোমাকে যোগ করতে হবে। 9 6 15, 15 5, 9 2 11 1 12, 12 2, 9 6 15 5, 9 2 11 12 2, হাতের হলো 1, তাহলে 9 2 11 1 12, 12 2, 5 1 6 1 7। এর আমাদের বর্গমূল লাস্টে 5 রয়েছে, লাস্টে নিশ্চয়ই 5 আসবে, বোঝা গেল। 72 কার নিয়ারেস্ট, তাহলে স্কোয়ার করে দেখতে হবে কিন্তু, যেহেতু বর্গমূল। আর 64, 9 9 কাছে বেশি হয়ে যায়, তাহলে 8 8 64, এই বর্গমূল বলে বোঝাচ্ছে 85 হবে অ্যান্সার। তার মানে কি অতিভুজের মান পাওয়া গেল। অতিভুজ মানে কি? অতিভুজ মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের রম্বসের পরিসীমা বের করা কোনো ব্যাপার নয়। রম্বস পরিসীমা, পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল, যেহেতু রম্বস চারটা বাহু সমান, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলে দিতে পারি আমরা, 4 ইন্টু 85। 4 5 20 0, 4টা 32 আর 2 34, 340 হবে সঠিক উত্তর, অপশন সি। এ বি একত্রে একটি কাজ 15 দিনে এবং এ একা 25 দিনে করতে পারে, কিন্তু কাজটি শুরু করে কিন্তু বি কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, তাহলে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে? তাহলে এ প্লাস বি একটি কাজ একত্রে 15 দিনে করে, এ একা কাজটি করে 25 দিনে। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই, সেটা হবে 75। তাহলে 3 5 75 এফিসিয়েন্সি, আর এর এফিসিয়েন্সি হবে 3 পজিশন 75। এখন কন্ডিশন ভালো করে দেখতে হবে। এই কাজটি শুরু করলো, কিন্তু কাজ শুরু হওয়ার পর বি কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে চলে যায়। বি যদি কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে চলে যায়, তাহলে শেষ 5 দিন কাজ করবে কে? এ কাজ করবে। তাহলে শেষ 5 দিনে এ কতটা কাজ করবে? তাহলে এর এফিসিয়েন্সি 3, তাহলে 5 ইন্টু 3, 3 5 15 ইউনিট। এতটুকু কাজ হয়ে, তাহলে বাকি কাজ কত ছিল? 75 থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে 60 ইউনিট। এই 60 ইউনিট কাজটা কে করেছিল? তারা দুজনে করেছিল। 5 3 8, দুজনে করেছিল, তাই দুজনের দেখো তারা দুজনে করেছিল, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 5 3 8 এই এফিসিয়েন্সি, দুজনের এফিসিয়েন্সি হলো এ প্লাস বি দেওয়াই রয়েছে, সেটা হলো 12, 12 দিয়ে ভাগ 60, আর দুজনের এফিসিয়েন্সি হলো 5 5 12 60, অপশন বি। বহুপদী সংখ্যামালা এত শূন্যের সমান, তাহলে ভাবছি অন্যকে যোগফল কত? একটা বহুপদী সংখ্যামালা, তার শূন্য বলেছে, তার মানে এটা ইকুয়াল টু শূন্য আমাকে লিখতে হবে। টু 0, তাহলে 6 তে 9x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। এটা হলো এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে দুটো বীজ থাকবে, দুটো বীজ আমি আলফা বিটা ধরতে পারি, তাহলে বলতে পারি দুটো বীজের যোগফল ইকুয়াল টু কি হয়? এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো বীজের যোগফল হয় মাইনাস বি বাই এ, ফর্মুলা মাইনাস বি মানে যে বি এর সহগ, মানে এক্স এর সহগ হলো মাইনাস বি, তাহলে মাইনাস তো ফর্মুলার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যে বি বাই এ, এ মানে এক্স স্কয়ারের সহগ গেল। তাহলে আলফা প্লাস বিটার মান, আর এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্ষেত্রে আলফা প্লাস বিটার মান মানে কি? আলফা মানে দুটো বীজের যোগফলের মান হলো এত, এবং এদের গুণফলের মান হয়, ফর্মুলা হলো সি বাই এ। সি মানে কনস্ট্যান্ট টার্মটা মানে হলো 1, আর এ মানে এক্স স্কয়ারের সামনে যেটাকে সেটা হলো ই, আর এটা হলো এর ফর্মুলাটা হলো মাইনাস বি বাই।
এই ফর্মুলা জানতে হবে। তাহলে এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যদি থাকে তার দুটো বীজ থাকবে, সেই দুটো বীজের যোগফল আর গুণফল বের করার ফর্মুলা হলো এটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। এখন প্রশ্নে কি বলছে, শূন্যের মান সমান বীজগুলির অনন্যকের যোগফল কত। অনন্যক মানে কি, আমাকে তার মানে আলফা প্লাস বিটা, একটু ভালো করে লক্ষ্য করো, একটু বুদ্ধিদীপ্ত, এটা ভাগ করলে তাহলে কি বাড়াবে, 1/α প্লাস 1/β। তার মানে এইখানে যোগফলটাকে যদি গুণফল দিয়ে ভাগ করে দেয় সেটাই আসলে কি হয়, দুটো বীজের অনন্যকের যোগফলের সমান হয়, এটাই আমাদের দরকার। তার মানে আলটিমেটলি যোগফলকে গুণফল দিয়ে ভাগ করা, যোগফলের মান আমাদের 5/9 আর গুণফলের মান আমাদের 1/9, 9 ক্যান্সেল আউট, তার মানে 5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পি কিউ একই দিকে সমান্তর ট্র্যাক বরাবর চলছে, 10p 60 সেকেন্ডে 10q কে স্পর্শ করে, আবার p10 এক যাত্রী 40 সেকেন্ড যাত্রী কিন্তু এবার বলেছে t10q কে অতিক্রম করে, তবে 10p ও q এর গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে, তাই দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে p10 এর গতিবেগ আমি ধরলাম 2x, তাই স্পিড, তাহলে q10 এর গতিবেগ হবে x। এখন দেখো একটা ট্রেন আর একটা ট্রেন একই দিকে যেতে, একই দিকে যাওয়া মানে কি রিলেটিভ ভেলোসিটি কেস, একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি আমাদের বিয়োগ করতে হয়, আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হয়। তাহলে রিলেটিভ ভেলোসিটি এখন কি বলতে হবে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে পি ও কিউ10, তাহলে একটা প্রথমে কি বলছে, দুটো ট্রেন রয়েছে, যদি যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে সেই কেস যদি নেই তখন, তার মানে কি দুটো ট্রেনের লেন্থটা কিন্তু, একটা ট্রেন যখন একটা অতিক্রম করতে হবে দুটো লেন্থ আমাকে নিতে হয়, দুটো ট্রেনের যোগফল কত হবে, তাই দুটো ট্রেনের লেন্থের যোগফল আমাদের কি এখানে দেওয়া রয়েছে, দেওয়া নেই, সেটা পি আর কিউ ধরে নিই। তাহলে প্রথম ট্রেনের লেন্থ আমরা ধরলাম পি, আর দ্বিতীয় ট্রেনের লেন্থ আমরা ধরলাম কিউ, দুটো ট্রেনের যোগফল লেন্থের, তাহলে পি প্লাস কিউ, এই যে লেন্থের যোগফল, কারণ কি একটা ট্রেন আরেকটা অতিক্রম করে দুটো ট্রেনের লেন্থ নিতে হয়, ইকুয়াল টু এখানে নিতে হবে কি রিলেটিভ ভেলোসিটি, তাহলে একই দিয়ে গেলে কি বিয়োগ করতে হয়, 2x থেকে x গেলে কত হয় x, তাহলে উপরে আমি ডিসটেন্স আর নিচে গতিবেগ, ডিসটেন্স বাই গতিবেগ মানে টাইম, তাহলে টাইমের ভ্যালু আমাদের দেওয়া হচ্ছে 60 সেকেন্ড, এটা একটা ট্রেন যেমন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, এক নম্বর কেস, সেই ক্ষেত্রে টাইম। এখন বলছে প্রশ্নে কি বলছে, p10 এ একজন যাত্রী 40 সেকেন্ডে q10 কে অতিক্রম করতে দেখে, p10 এ একজন যাত্রী বসে আছে, যাতে মানে পয়েন্ট হিসেবে ডিনোট করতে হবে, q10 কে অতিক্রম করতে গেলে q10 এর লেন্থটা কিন্তু এবার নিতে হবে, q10 এর লেন্থ, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হবে, একই হবে 2x থেকে x বিয়োগ, x গেল। কোন ট্রেনকে একটু লক্ষ্য করতে হবে, কোন ট্রেনকে অতিক্রম করতে দেখে, p10 এর একজন যাত্রী 40 এ q10 কে, q10 এর লেন্থ হলো কত x, q10 এ নিলাম x, তাহলে 10 কে অতিক্রম করতে দেখে, তাহলে q10 এর গতিবেগ কত দেওয়া রয়েছে x, আর q10 কে অতিক্রম করে তখন কত হয় 40, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে x এর মানটা বের করে নিই, তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে x এর মান আমরা কত পাবো, p প্লাস কিউ বাই 60, সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা হলো x এর মানটা কত বের করতে পারবো, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে কিউ বাই হলো 40, এটা কাটাকাটি করো 3, এটা কত 2, তাহলে 2p প্লাস 2q, 2p প্লাস 2q ইকুয়াল টু 3q, তাহলে 2p ইকুয়াল টু 1q, আমাকে বের করতে হবে p বাই কিউ অনুপাত, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে p বাই কিউ, তাহলে p বাই কিউর মান হবে আমাদের 1/2, এই হলো অ্যান্সার, তাহলে 1:2, আসলে এখান থেকে আমি বের করলাম p বাই কিউ, এটাই তো বের করতে হবে, দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত, দুটি আমি p কিউ ধরেছি, তাহলে হবে 1/2, 1/2 মানে হলো 1:2, অপশন ডি। তাহলে আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, 25খানা অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এই টাইপেরই অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো, যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এখান থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।